দিশাশক্তি নিউজ পুজোর আনন্দ আজ জানিয়ে আবার ফিরে এলাম আপনাদের সামনে। আর ইতিমধ্যে আপনারা তো জেনেই গেছেন যে দেবী পক্ষ তো শুরু হয়ে গেছে, একটা পুজোর জমজমাট আড্ডা চলছে। আর আজ এই মুহূর্তে আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তারাও কিন্তু তাদের জগতে সুপ্রতিষ্ঠিত। শুধু তারা যে তাদের জগতে সুপ্রতিষ্ঠিত নয়, তারা কিন্তু এক একজন রয়েছে যারা সারাটা বছরই পুজো নিয়ে ভাবে, অর্থাৎ পুজো উদ্যোক্তারা রয়েছেন। আসুন তাদের সঙ্গে পরিচয় করাই। এই মুহূর্তে আমার সঙ্গে একেবারে চারজন ঘিরে রয়েছে, আমি একে একে পরিচয় করাবো। আমার ডান দিকে রয়েছেন বাচিক দম্পতি, কৃষ্ণপদ দাস রয়েছেন এবং সুস্মিতা দাস রয়েছেন। দুজনকে অনেক অনেক স্বাগত, নমস্কার। আর আমার একেবারে বাঁ দিকে রয়েছেন পুজো উদ্যোক্তা, পুজো প্রেমী, পুজো নিয়ে যিনি সারা বছর ভাবেন, ইন্দ্রজিৎ রায়চৌধুরী। ইন্দ্র, আপনাকে স্বাগত, ধন্যবাদ। ভবানীপুর স্বাধীন সংঘের এবার দায়িত্বে রয়েছে ইন্দ্র। আর তার ঠিক পাশে রয়েছেন পূর্ণিমা মণ্ডল, বিশিষ্ট জ্যোতিষাচার্য। পূর্ণিমা, আপনাকে স্বাগত, ধন্যবাদ। আর ডেফিনেটলি আপনারা তো রয়েছেন, আপনারা তো জানেন যে ইতিমধ্যে পুজোর যে আনন্দ আড্ডা দিশাশক্তি নিউজের তা একেবারে জমজমাট। এবং শুধু জমজমাট কেন বলবো, তার কারণ যারা দেখছেন তারাও এখন বুঝে গেছেন যে ইতিমধ্যে যে পুজোর যে শারদ সম্মান পর্ব কিন্তু আমাদের চলছে। আর যারা এই কিছুদিন আগেই উমা সম্মানে ভূষিত হয়েছেন তারাও এই পুজোর আড্ডায় আছেন। তার মধ্যে ওয়ান অফ দেম সুস্মিতা দাসের মতো যারা এই অবশ্যই সুনামধন্য উমা এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্থাৎ জীবন কৃতি সম্মানে সম্মানিত হয়েছেন কৃষ্ণপদ দাস। তাকেও তো আমরা আজকে এই আড্ডায় পেয়েছি। আর রয়েছেন অবশ্যই আপনারা পুজোর আড্ডাটা দেখবেন এবং অবশ্যই আপনাদের কেমন লাগছে আপনারা ইনবক্স বা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনাদের পাড়ার পুজো যদি খুব ভালো একটা সেলফি তুলে বা পুজোর মাতৃপ্রতিমার ছবি তুলে আপনারা পাঠান এবং সেখানে ডেফিনেটলি আপনারা আপনাদের পুজোর লোকেশন এবং কোন পুজো যদি আমাদেরকে দিতে পাঠান, তাহলে আমরা কিন্তু পৌঁছে যাবো আপনাদের কাছে। অনেক কথা বলে দিয়েছি, এবার আমার অতিথিদের সঙ্গে ডেফিনেটলি কথা বলবো। সবার আগে আমি পুজো উদ্যোক্তা ইন্দ্রর কাছে আসবো। ভবানীপুর স্বাধীন সংঘ দীর্ঘদিনের পুজো, এইবার তাদের থিম কি জানেন? 12 মাসে 13 পার্বণ। আমি ইন্দ্রর কাছে শুনবো, ইন্দ্র 12 মাসে 13 পার্বণ নিয়ে কিভাবে ভবানীপুর স্বাধীন সংঘ সেজে উঠছে? এবারে আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু খুব বাস্তবসম্মত। বাংলা এবং বাঙালি যেভাবে দিকে দিকে তাদের উপর একটা আঘাত আসছে, এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের চিন্তা ভাবনা ছিল যে একটা বাঙালির উৎসব, শারদ উৎসবকে বাংলার একটা ছোঁয়া রাখবো, যেখানে থাকবে হচ্ছে আমাদের নানা অজানা এমন কিছু তথ্য। যেমন 12 মাসে 13 পার্বণটা কিন্তু আমরা নর্মালি কি আমরা বলি এই তো বাঙালি 12 মাসে 13 পার্বণ। সেই 13টা পার্বণ কি? সেই পার্বণগুলোর একটা প্রতীক থাকবে, হচ্ছে সমগ্র প্রতীক, যে আপনি ওই মণ্ডপে গেলে 8 থেকে 80 তারা বুঝতে পারবে যে এই প্রচলিত কথাটার মধ্যে কিন্তু একটা আন্তরিক এবং আঙ্গিক একটা ব্যাপার আছে, যেটা ফুটিয়ে তুলবো আমি আমার চিন্তা ভাবনা এবং আমার সমগ্র টিমের চিন্তা ভাবনায়। যে একটা আপনি যাবেন যখন বুঝতে পারবেন যে পয়লা বৈশাখটা আমরা জানি, কিন্তু এই 13 পার্বণের মধ্যে কিন্তু পয়লা বৈশাখ একটা পার্ট, জামাই ষষ্ঠী একটা পার্ট, ইতু পুজো একটা খুব বড় পার্ট। গ্রাম বাংলায় কিন্তু ইতু পুজো, কিন্তু দুর্গা পুজো যারা দেখতে আসেন বেসিক্যালি গ্রাম বাংলার মানুষ কিন্তু কলকাতায় আসেন ঠাকুর দেখতে, তাদের ভীষণ ভালো লাগবে যে তাদের প্রচলিত উৎসবগুলোকে একটা জায়গায় আমরা নিয়ে এসে তুলে ধরতে। বেশ, এবারে পুজো কততম বছরে? 77তম বর্ষ। ওরা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, বহু বছর ধরেই হচ্ছে, পাশের পাড়া দেখছি। এতে চক্রবিড়া পুজোর সঙ্গে তো আপনি দীর্ঘদিন ছিলেন। 22 বছর চক্রবিড়া বছর দীর্ঘদিন চক্রবিড়া পুজোর সঙ্গে যুক্ত। সেই সূত্রে ওরা আমাদের আসা এবং আমাদের সঙ্গে একটা অন্যরকম জায়গা তৈরি হওয়া, খুব ভালো তাদের পরিবেশ পরিস্থিতি, ক্লাব। তো বলেছিল দীর্ঘদিন ধরে করছিলাম। সুব্রত দে, যার কথা না বললেই স্বাধীন সংঘর কথা বলা যায় না। স্বর্গীয় সুব্রত দে মহাশয় ছিলেন হচ্ছে প্রাণ পুরুষ, ছিলেন হচ্ছে ভবানীপুর স্বাধীন সংঘ। তারই একান্ত উদ্যোগ ছিল যে বরাবর আমাকে বলতে, আয় না একবার আমাদের পুজোটাকে একটু দেখ না। লাস্ট 2000 সেই থেকে দেখা এবং সেই থেকে এবারে পুরো সঙ্গে দায়িত্ব পাওয়া। একদম দায়িত্ব নেওয়া, শুধু ওনার কথা ভেবে আমি দায়িত্বটা নিয়েছিলাম, কারণ ওনাকে আমি কমিট করেছিলাম। 2019 সালে আমার সঙ্গে লাস্ট ওনার দেখা হয়েছিল তারাপীঠ মন্দিরে। তারপর উনি 2000 সালে করোনায় মারা যান। তো ওনার একটা ইচ্ছা ছিল বরাবর যে
আমি কোনোভাবে এই ক্লাবটার সঙ্গে যুক্ত হই, একটা এমন কিছু করি যাতে অন্তত কিছুটা মানুষ একটা অন্যরকম বেশ। এবং ইন্দ্র সেই ক্লাবের সাথে যুক্ত হয়েছে। এবার কিন্তু 12 মাসে 13 পার্বণ অবশ্যই আপনারা দেখতে যাবেন। ৭৭তম বছরে এবারের ভবানীপুর স্বাধীন সংঘের থিম। আমি সরাসরি আসবো কৃষ্ণপদার কাছে। দাদা, দীর্ঘদিন আপনি দূরদর্শনের সংবাদ জগতে ছিলেন, সেই সময় সংবাদ পড়া বা সংবাদের একটা আঙ্গিক, পুজো হলে সংবাদ একরকম ভাবে সেজে উঠতো। সময় বদলেছে, এখন সংবাদ অন্যরকম ভাবে সেজে উঠছে পুজোর নিরিখে। আমি একবার একটা সংবাদের কথা আপনার কাছে জানতে চাইবো। না, তখনকার দিনে আমি যখন সংবাদ পড়তাম আর কি, তখন আমাদের টেলিপ্রম্পটার ছিল না, তখন হাতে লেখা স্ক্রিপ্ট দেখে আমরা তখন ক্যামেরার সামনে দেখে পড়তাম। সেটা অনেক দিন আগে। তারপরে টেলিপ্রম্পটার এলো, ততক্ষণে আমি সেখানে দূরদর্শনের প্রোগ্রাম এক্সিকিউটিভ হয়েছি, সেখান থেকে সম্প্রতি অবসরও নিলাম। কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। কিন্তু যখনই পুজো আসতো, পুজোর সময় একটা রমরমের ব্যাপার ছিল, কিন্তু পরবর্তীকালে নিউজ থেকে যখন আমি ফুল প্রেজেন্ট আমার প্রোগ্রামে চলে এলাম, সেখানে প্রোগ্রাম যখন করছি, সেখানে আবার বাড়তি দায়িত্ব যে বিভিন্ন পাড়ায় যে পুজোগুলো হচ্ছে, সেই পুজোগুলো কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো কাভারেজের জন্য দায়িত্ব দেওয়া হতো। সেইগুলো আমি সেই বিভিন্ন জায়গায় কাভারেজের জন্য পাঠাতাম। আচ্ছা, সেই দায়িত্বগুলো মানে দূরদর্শনে থাকাকালীন একটা দায়িত্ব, তারপরে দূরদর্শন থেকে বেরিয়ে আসার পর অবসর জীবন আমি বলবো না, মানে অফিসিয়ালি হয়তো কোড অন কোড অবসর, কিন্তু আপনি এখন সারাদিনই ব্যস্ত থাকেন আপনার এই আবৃত্তি, এই নেশাটাকে নিয়ে। এই দায়িত্ব, এই দুটো দায়িত্বকে কেমন ভাবে এনজয় করেছেন? খুব খুব এনজয় করেছি, আগেও করেছি, এখনো করছি। তবে এখন বেশিরভাগ সময়টা আমাকে দিতে হচ্ছে এই আবৃত্তি এবং নাটক, স্মৃতি নাটক ইত্যাদির মাধ্যমে। আর বিভিন্ন জায়গায় আমি সম্পৃক্ত হয়েছি, যেমন রবিবাসু বলে একটি সংস্থা আছে, সেখানকার সেক্রেটারি হয়েছি। চারুকৃতি আমাদের যে কালচারাল ইউনিট আছে, সেই কালচারাল ইউনিটকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। গতকালও অনুষ্ঠান করেছি, আবার আগামীকাল অনুষ্ঠান আছে তৃপ্তি মিত্র সভা, মানে এই নিয়ে চলছে। বেশ, অবশ্যই যখন কৃষ্ণপদ দাকে পেয়েছেন, এবং আমি বলছিলাম বারবার যে দুই দম্পতি যারা বাচিক জগৎ নিয়ে আছেন, তাদের কাছে তো আবৃত্তি শুনবো না তা তো হয় না। কিন্তু তার আগে আমি সুস্মিতা দিদির কাছে আসবো। দিদি, আপনি এবার কোনো এক পুজোর, আপনার পুজোর দায়িত্ব পেয়েছেন, আমি যদি ভুল না বলে থাকি, তাই তো? এবং বিভিন্ন সময়, বিভিন্ন বছরে বিভিন্ন পুজোর দায়িত্ব পান, কোথাও সঞ্চালনা করা, সেই দায়িত্বের সাথে জুড়ে যাওয়া। আমরা যারা সঞ্চালনা করি, পুজোর যখন দায়িত্ব পাই, আমাদের সেই দায়িত্ব পাওয়ার পর পুজোর যখন মণ্ডপে ঢুকে একটা আলাদা আনন্দ, কোথাও একটা বাড়তি টেনশন এবং আনন্দ কাজ করে। এবছর নিজের পাড়ার দায়িত্ব পেয়েছেন, সেটা কতটা বাড়তি আনন্দ যোগাচ্ছে? এটা তো অবশ্যই, নিজের পাড়া মানে আমাদের একটা বৃহৎ পরিবার বলা যায়। সেই পাড়ার যদি সংস্কৃতির পুরো দায়িত্বটা আমার উপরে দেওয়া হয়, সেটা একটা যেরকম চাপ থাকে যে কি করে আমি একটু উচ্চ মানের অনুষ্ঠান করব সবাইকে নিয়ে, কারণ বাথরুম সিঙ্গার হলেও পাড়াতে স্টেজে দাঁড়িয়ে পড়ে, এইটা যাতে না হয় সেই দিকটা আমি ভীষণভাবে নজর রাখছি। বিশেষ করে দেখছেন? হ্যাঁ, বিশেষ করে দেখছি যে সত্যি তারা যদি গাইতেও চায় বা কিছু পারফর্ম করতেও চায়, অন্তত রিহার্স করতে হবে, সেটার মাধ্যম দিয়ে যাতে একটু বেটার করতে পারে। কারণ প্রত্যেকেরই একটা দাবি থাকে যে কোথাও অনুষ্ঠান করতে পারছে না, আমি পাড়ায় অন্তত একটা কবিতা বলতে পারবো কি একটা গান করতে পারবো, তবে সেটাও যাতে পরিশীলিত হয়, ভালো হয়, সেই চেষ্টাই করা। অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজানো, বা আমাদের যিনি সভাপতি আছেন, আমাদের যিনি সেক্রেটারি আছেন, তাদের সাথে ছোট ছোট মিটিং করে ব্যাপারটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। জানি না কতদূর ভালো হবে, ফলেনও পরিচয়। না না, ঠিক। এবং এই পুজোর দিনগুলোতে আপনাকে খুব ভালো থাকতে হবে, ভালোভাবে চলতে হবে। তার জন্য যা দরকার, জ্যোতিষ কি বলছে, তাই তো? তার জন্য আমরা জ্যোতিষাচার্য পূর্ণিমার কাছে ছুটবো। পূর্ণিমা, কি টিপস দিচ্ছ তুমি দর্শকদের জন্য? মানে কি বলতে চাইবে? পুজোর দিনে তো একটা ভালো থাকতে হবে, তোমার থলিতে আজকে কি আছে, কি টিপস দেবে দর্শকদের?
হ্যাঁ, আমি পুজোর সময় আমাদের এটা হচ্ছে কি একটা মাতৃ সময় পড়ে যায়, পিতৃ থেকে শুরু আমরা বেরিয়ে এসে একটা মাতৃ শক্তির আরাধনায় আমরা মেতে উঠি। তো পুজোর এই কটি দিন এবং মহালয়া থেকে শুরু করে আমাদের প্রত্যেকে কি করতে হবে যে আমরা মন থেকে সমস্ত কিছু কুসংস্কার যেগুলো রয়েছে কুসংস্কারগুলোকে আমরা দূর করে দেবো। কুসংস্কারকে দূর মানে এটা নয় যে আমরা যা কিছু গোড়ামি মেনে আসছি সেগুলো মেনেই চলতে হবে সেরকম, তার মধ্যে আমরা যেগুলো সায়েন্টিফিক আছে সেগুলোকে আমরা যথার্থভাবে নেব এবং আমাদের সংস্কৃতিতে যা বলছে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের মধ্যে ভালো থাকতে হবে এবং নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে একদম সবাইকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, এই সবাইকে ভালো রাখতে হবে, নেগেটিভিটি থেকে দূরে রাখতে হবে। আসুন আজকের এই পজিটিভ আলোচনাটাকে আরেকটু পজিটিভ ভাইবস আমরা দেওয়ার চেষ্টা করি। কিভাবে? একদম সহজ, যখন আমরা দুজনকে পেয়েছি তাহলে তো আবৃত্তি শুনবই। কি হবে দুজনে একসাথে নাকি? হোক প্রেমের কবিতা। দুজন যখন পাশাপাশি বসে আছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো দুজনের মধ্যে অসম্ভব প্রেম রয়েছে। অন ক্যামেরা বলুন অফ ক্যামেরা বলুন অসম্ভব প্রেম রয়েছে। আমি প্রেম নিয়ে আসবো, কথা তো ঘরেই বলা হবেই। তবে পুজো একটা গন্ধ তো এই পুজোর সময়ে ঢাকিদের একটা রোল থাকে খুব ভালো। ঠিক এখন সাধারণত দেখা যায় যে ঢাক মানে যখনই আমাদের ঢাক একটা খুব এসেনশিয়াল পার্ট আর যে কোনো পুজোতে, সেখানে মহিলাদের একটা পার্ট থাকে। এখন মহিলা ঢাকিও হচ্ছে এবং এই যে শিয়ালদা স্টেশনে আপনি যাবেন, বিভিন্ন স্টেশনে যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, এবং ঢাকিরা সার হয়ে বসে আছে, কিন্তু এদের জীবন যদি পড়ি আমরা তাহলে পরে কিন্তু অন্যরকম একটা জীবন আমরা পাবো। এবং তাদের লাইফস্টাইল যদি আপনি জানেন তাহলে সত্যি আপনার খুব কষ্ট হবে। সেরকমই এই পুজোর আবহাওয়ায় কাশফুল দুলছে, পাশ দিয়ে হয়তো নদী বয়ে যাচ্ছে, ঢাকি সেই কাশফুলের বেড়া টুপকে আসছে ঢাক বাজাতে বাজাতে, কোথায় না শহরে আসবে। শহরে দারুণ অ্যাম্বিয়েন্স। এবার শহরে আসবে কেন না, যদি কোনো বাবু আমাদেরকে বায়না করে তাহলে সেখানে গিয়ে ঢাক বাজাবো। সেরকমই আমাদের অকৃতদার একজন কবি, তিনি হচ্ছেন সরল দে, তিনি একটি ছড়া লিখেছেন, সেটি আপনাদের একটু শোনাই ছোট্ট। চাক্কা গড়গড়। হ্যাঁ, চাক্কা গড়গড়। বাহ। নাচতে নাচতে চললো ঢুলি, চলতে চলতে বাংলা টুলি, আগে বাড়ছে আগডুম বাগডুম তাকদুম 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 তাকদুম, ঘুরতে ঘুরতে নাচছে ঢাকি, ভুবন ডাঙায় যাচ্ছে নাকি, যাচ্ছে নাচছে খাচ্ছে ঘুরপাক, তাক্কুড় তাক্কুড় কুড় তাক কুড় তাক, রাঙা মাটির পথের ধুলোয় কে হই নাচে বাউল বুড়ো, মন রে আমার চলো আঘুম, মন রে আমার চলো আঘুম, এক তারাটায় লাগবুম লাগবুম, আগডাল মগডাল উছলে ওঠে 1400 ফুল রং ফুল ফোটে, বছর কার দিন মৎসব ঘর ঘর গড়ায় চাক্কা, গড় 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 গড়ায় চাক্কা, গড় 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 গড়ায় চাক্কা, গড় 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 গড়। আসলে এখানেও 12 মাসে 13 পার্বণের কথা আছে। এখানেও 12 মাসে 13 পার্বণের কথা আছে। আমি ইন্দ্রের কাছে আসবো। ইন্দ্র, আপনারা তো মানে আমি আপনাকে যতদূর জানি মানে সারা বছরই একটা পুজো নিয়ে থাকে, এবং এই ভবানীপুর স্বাধীন সংঘের পুজো যেভাবে সেজে উঠছে, আমরা কুচি পুজোয় তার সঙ্গী ছিলাম তো জানি। ভবানীপুর স্বাধীন সংঘ দীর্ঘ প্রাচীনতম পুজো, এবং এখানেও ঢাকের একটা 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 অদ্ভুত উপস্থিতি থাকে যে কোনো পুজো। এইবারের কিভাবে মানে আনুষঙ্গিক বিষয় কিভাবে সেজে উঠছে? মানে আমি প্রথমেই বলছি, শুরুটা করেছিলাম যে আমি এবং আমার সমগ্র টিম, এই টিমটার মধ্যে কিন্তু এবছর একটা অন্যরকম মাত্রা আছে। আচ্ছা, যেমন হচ্ছেন স্বনামধন্য প্রতিমা শিল্পী মিন্টু পাল, মানে যিনি বিশ্বের সব থেকে বড় দুর্গার সৃষ্টিকর্তা। আচ্ছা, এবার আমার এই ভাবনাটাকে যিনি লিখেছেন, ভাষায় রূপদান করেছেন এমন একটি মানুষ, যে মানুষটার কলকাতার দুর্গাপুজোর যদি 4 জনকে জনক বলা হয়, যে মানে ফাদার অফ দুর্গাপুজো যদি বা কোনো জায়গায় লেখা হয় বা বলা হয়, তার মধ্যে শিখর কর্মকার অন্যতম। তিনি দীর্ঘদিন আজকালের সঙ্গে যুক্ত ছিলেন,
ফটোগ্রাফি থেকে লেখা, মানে ওনার কোনো তুলনা হয় না। যে কোথাও গিয়ে যেরকম দেবদূতদা একটা ফিগার হয়ে গেছেন দুর্গাপুজোয়, সেরকম শিখারদাও কিন্তু একটা ফিগার। তো সম্রাটদাও একটা জায়গা থেকে পুজোর যারা যেসব মানুষদের দুর্গাপুজো মানে নাম না নিলে দুর্গাপুজোটা অসম্পন্ন হয়, সেরকম শিখরদাও আমার এই সঙ্গে আমার এই টোটাল বাঁধনটা আমাকে লিখে বেঁধে দিয়েছে। আচ্ছা, আমার মিউজিক যিনি করছেন, প্রথমে মিউজিকে এলাম, মিউজিকের মধ্যে আমার এই ছড়ার একটা খুব বড় অংশ আছে বছর। পুরো মিউজিকটাতে দুটো ভাগে, তিনটে ভাগে ভাগ করেছে। মিউজিক করছেন কিন্তু দুর্গাপুজোর থেকে এমন দুজন মানুষ যারা প্রশাসনিক দিকটা সারাদিন 24 ঘন্টা তারা রাস্তায় দাঁড়িয়ে প্রশাসনকে সামলান। একজন হচ্ছেন দীপঙ্কর রপ্তান, উনি কলকাতা পুলিশের ইন্সপেক্টর, ওসি। আরেকজন মিউজিক করছেন, তিনি হচ্ছেন মহিলা সাব ইন্সপেক্টর সোনালী ঘরাই। এই দুজনের নিপুণ চেষ্টায় মানে একদম দুর্গাপুজোর থেকে অন্য জগতের তারা, সেখান থেকে এসে তারা তাদের মতো করে অসাধারণ মিউজিক। যখন আপনারা যাবেন প্রত্যেককে আহ্বান করবে কি অন্তত শুনবেন, আমাদের সাবজেক্টটা কিন্তু আরও প্রাণবন্ত হয়ে যাবে ওই মিউজিকটা ওখানে চলছে ব্যাপার। এছাড়া আমার আলো করছেন বাসুদেব হালদার, দীর্ঘদিন ধরে কলকাতার বুকে আলো করেছে। হয়তো ওর লাইটিং সবাই জানে, কিন্তু এই বাসুদেব হালদারের নাম কিন্তু অনেক জায়গায় দেয় না। তার কারণ কি, আপনি সব জায়গায় দেখবেন কিন্তু প্রতিমা শিল্পী কর্মকর্তার নাম থাকে, যারা কাজ করছে তাদের কিন্তু আপনি কোথাও খুব রেয়ার। একমাত্র সুশান্ত দাকে আমি দেখেছি, যে সুশান্ত দা কিন্তু পুরো যখনই আপনি ঠাকুর দেখে বেরোবেন দেখবেন পেছনে পুরো ডিটেলটা থাকে। যে ছেলেটি একটা পেরেকপন্ত মেরেছে তার নামও যেরকম থাকে, সুশান্ত দা কিন্তু এই ডিটেলটা পুরোটা দেয়। এটা কিন্তু একটা মানুষের প্রাপ্য, যে ব্যাকগ্রাউন্ডে করছে তাকেও মানুষ যাতে দেখে, এটা সুশান্ত দাকে খুব মানে রেসপেক্টের জায়গা এটা। ও আছে আমার এই ডেকোরেটিংয়ের পার্টটা পুরো করছে রাম লক্ষণ ডেকোরেটর। আরও একটি মজার ব্যাপার হচ্ছে স্বপনদা আছে আমার সঙ্গে এই পুরো মিউজিকটা অ্যারেঞ্জ করা। স্বপনদা হচ্ছে দীর্ঘদিন যারা মিউজিক জগতের লোক তারা স্বপন ঘোষকে এক ডাকেছেন। স্বপনদার মানে বহু স্বপনদা কলকাতা পুরো একটা টিম কাজ করেছে, যে টিমগুলোকে কিন্তু আমি দীর্ঘদিন ধরে এদের সঙ্গে আমার ব্যক্তিগত আসতে প্রায় 15 বছর 20 বছর টিমের একটা দারুণ ফসল কিন্তু আপনারা দেখতে পাবেন এবার ভবানীপুর স্বাধীন সঙ্গে। আমি সুস্মিতা দিকে জানবো দিদি, এই যে পুজো, যেটা আমাদের এর আগেও পর্বে আমরা বারবার আলোচনা করছিলাম, যে পুজোর সময় দিশাশক্তি নিউজ চেষ্টা করে যে প্রতি বছরই কিছু না কিছু একটা সাবজেক্ট মেলে ধরা। এবার যেমন আমাদের সাবজেক্ট ডেফিনেটলি সমাজের অসুররা হোক বধ, এবং তার আগে আমরা 14 জন উমাকে বেছে নিয়েছিলাম, আপনিও তার ওয়ান অফ দ্য পার্ট। সমাজের অসুররা হোক বধ, সারা বছর যা যা ঘটনা ঘটেছে এই বিষয়টাকে আপনি যেহেতু মহিলা, আপনাকেও কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যান, কখনো একা কখনো দাদাকে সঙ্গে নিয়ে, কখনো এই যে সারা বছর ধরে একটা অস্থিরতা চলছে, টুকটাক একটা অস্থিরতা চলে, এই অস্থিরতার মধ্যে দিয়ে গেছেন কখনো? সেরকম ফেস করতে হয়েছে কখনো? হ্যাঁ, সেরকম ফেস করতে হয়েছে। আগে কলকাতাটা বেশি সেফ মনে হতো, তা বাইরে গেলে মনে হয়েছে যে কিছু ক্ষেত্রে মানে ডিসিপ্লিনের অভাব ছিল। হ্যাঁ, তাতে কি হয় অনেক সময় যারা দর্শক তারা অনেক সময় হুড়মুড়িয়ে এসে চলে আসে। হ্যাঁ, যেমন একটা খুব বাজে ঘটনা ঘটেছে, আমরা অনুষ্ঠান করে বর্ধমানে গিয়েছিলাম, অনুষ্ঠান করে আসছি, মানে আমরা যারা শিল্পী তাদের যদি একটা জায়গা দিয়ে বার করা হয় তাহলে সুবিধা হয়। এবার আমরা যেহেতু অনুষ্ঠান হয়ে গেছে, আমরা ওই দর্শকের ওই পাশ দিয়েই যাচ্ছিলাম, এমন করে একজন দর্শক তার মুখ থেকে ফেললো, তাতে আমার গায়ে এসে পড়লো। এই জিনিসগুলো তখন পানের পিক আর কি, তখন নিজের খুব খারাপ লাগলো। ওখানে জানা কর্তৃপক্ষ তারাও একটা অস্বস্তিতে পড়ে গেল। তা মনে হয় যে কলকাতায় ডিসিপ্লিনটা অনেকটা বেশি, কিন্তু বাইরে তুলনামূলক কম। এখন তো অনেক পরিস্থিতি, এবং এই যে পুজো নিয়ে, এখন তো পুজো বেসিক্যালি তো আর 5 দিনের নয়, পুজো এখন 10 থেকে 12 দিনের একটা প্যাকেজ হয়ে গেছে। মহালয়া থেকে শুরু করে আমি একদম রেড রোডের সেই পুজো কার্নিভাল, এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? এটা তো খুবই ভালো। এখন ব্যাপারটা হলো মা দুর্গা আসা মানে আমরা তো মানে প্রতীক্ষা করে থাকি একটা বছর। সেটা দুর্গা ঠাকুরের ক্ষেত্রে এটা মেনে নেওয়া যায়, কিন্তু এখন সব পুজোই একদিনের জায়গায় 4 দিন 5 দিন হচ্ছে। সেই জায়গাটা কোথায় যেন অনেকটা নিভু নিভু লাগছে। পুজোর যে মজাটা সেটা পাওয়া যায় না। তবে দুর্গা পুজোর ক্ষেত্রে চলতে থাকে, ঠিক আছে, চলতে পারে। কেননা একটা বছরের অপেক্ষায় দেবীকে আমরা আবাহন করছি, সেই প্রতীক্ষার অবসান হচ্ছে, সেই জায়গাটা আমার দিক দিয়ে আমি বলতে পারি আমার বেশ ভালো। বেশ,
আমাদেরও ভালো লাগছে, কিন্তু একটা ব্রেকে যেতে হবে। একটা ব্রেকের পর আবারও আমি আবৃত্তি নিয়ে ফিরবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর দ্রুত ফিরে আসছি, কোথাও যাবে। বিরতির পর দ্রুত ফিরে এলাম পুজোর আনন্দ আড্ডা নিয়ে। দিশা শক্তি নিউজের এই বিশেষ আয়োজন, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আসুন তাহলে দুজনে একসাথে একটা হোক, একসাথে একটা পরিবেশনা হোক। হ্যাঁ, প্রেম না হলে তো অসম্পূর্ণ থেকে যাবে ব্যাপারটা। অবশ্যই। এবং আমরা পুজো মানেই আমরা এখানে সেখানে বেরিয়ে পড়ি। এখন শিলং পাহাড়ের কথা বলতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আসে, কারণ শেষের কবিতাতে তিনি অমিত এবং লাবণ্য এই দুটি চরিত্রকে এনেছেন আমাদের ইতিহাসে। এই দুটি চরিত্র উজ্জ্বল। এখন অমিত আর লাবণ্যর মধ্যে প্রথম সাক্ষাৎ হয়েছিল কলিশনের মাধ্যমে। একদিক থেকে অমিত গাড়ি চালিয়ে আসছে, অন্য দিক থেকে লাবণ্য গাড়ি চালিয়ে আসছে, এবং দুজনের গাড়ির মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষের মধ্যেই দুজনের মধ্যে আলাপ পরিচয়, এবং প্রথমে একটু বাকবিতণ্ডা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে অমিতের খুব ভালো লেগে যায়। অমিত বাড়ি ফিরে আসে এবং খেড়োর খাতা খুলে ধরে বারান্দায় পায়ে ঘুরতে ঘুরতে, তখন সেই অভূতপূর্ব সেই কবিতা বেরিয়ে আসে। সেই কবিতাটি কি? পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষে ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগম্বনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণ তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। বাহ! পুজোর আনন্দ আড্ডায় আজকে যারা ছিলেন তারা অবশ্যই মানে তারা নিজের জগতে তাদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকেন, শুধু ব্যস্ত থাকেন নয়, তারা এতটাই বুঁদ হয়ে থাকেন তাদের এই নেশাতে সারা বছর। শুধু পুজো আসছে বলে নয়, ইন্দ্র থেকে শুরু করে পূর্ণিমা কিংবা কৃষ্ণপদদা কিংবা সুস্মিতার মতো বাচিক শিল্পীরা। একদম শেষ করব আমাদের আজকের এই আড্ডা। আমি আমার 4 অতিথিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। ছোট্ট করে আমি এক একজনের কাছে আসবো। ইন্দ্র, ছোট্ট করে দর্শকদের যদি উদ্দেশ্যে কিছু মেসেজ থাকে, খুব ছোট্ট করে। দিশা শক্তি নিউজের মাধ্যমে একটাই বলতে দিই সবাইকে, আপনারা এবছর আসুন ভবানীপুরে স্বাধীন সংঘ পুজো মণ্ডপ পরিদর্শন করতে, এবং আশা করি 8 থেকে 80 প্রত্যেককে একটা অন্যরকম কাজ, বাংলার মাটির কাজ, মাটির টান একটা আমাদের ছোঁয়া থাকবে তার মধ্যে। আসুন আপনারা সবাই মিলে বেশি উপভোগ করবেন। বেশ, পূর্ণিমা, ভালো থাকার পাসওয়ার্ড তুমি বলতে পারবে, যদি আমাদের দর্শকদের কিছু বলো। অনেক অনেক ধন্যবাদ দিশা শক্তি নিউজকে আমাকে এই পুজোর আনন্দ আড্ডায় আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাইবো যে পুজো খুব খুব ভালো কাটান, আনন্দে কাটান। বাড়ির বয়স্ক বাচ্চা সবাইকে একদম ভালো রাখুন, এবং আপনার পারিপার্শ্বিক যারা রয়েছে সবাইকে ভালো রাখতে চেষ্টা করুন যতটুকু সম্ভব, এবং কারোর প্রতি কোনো দ্বন্দ্ব থাকলে সেটা ভুলে যান এখন, এবং পুজোর আনন্দে মেতে। বেশ, পুজোর সারাটা দিন এবং গোটা বছর আপনাদের আবৃত্তির ছন্দে জীবনটা চলুক, তার জন্য কে বলবেন? কৃষ্ণপদদা বলবেন। দাদা, যদি ছোট্ট মেসেজ থাকে। দিশা শক্তি নিউজের এই আজকের যে পুজোর আড্ডা জমে উঠেছে আপনারা দেখলেন, এবং আমরা জানি যে দিশা শক্তি নিউজ অনেক দূর এগিয়ে যাবে। আমরা তার মধ্যে অংশগ্রহণ করেছি, আমি আর সুস্মিতা এবং আপনারা। আমার একটাই বার্তা, সেটি কি না, কবিতার আকারে একটু বলি যে আলো চাই, আলো, অন্তরের অন্ধকার মুক্ত করার আলো।
মুক্তি চাই মুক্তি, সহ্যহীনতার হাত থেকে মুক্তি, নীরবতার নিরালায় সত্তার স্মরণ মুহূর্তে মোহ মায়াজাল থেকে মুক্তি। আমায় স্মরণ করো, আমি কে জিজ্ঞাসা করো নিজেকে, আপন সত্তাকে, নিজের অন্তরকে। আমি তুমি, তুমি আমি, অভিন্ন অন্তরাত্মা, অন্তরাত্মা। বাহ, আমি আসলে এটাই বলতে চাইলাম, এই বার্তাটাই দিতে চাইলাম যে আমাদের আধ্যাত্মিকতা একটা ব্যাপার, ঠিক। আসলে আমাদের শান্তি চাই। আমরা কখনোই এরকম কোন কিছু যাতে না ঘটে সমাজে। পুজো তো থাকবে, তার সঙ্গে একটা ব্যবসায়িক ব্যাপার থাকবে, সবই ঠিক আছে, কিন্তু পরস্পরকে যেন হিংসা বিদ্বেষ এগুলো থেকে দূরে থাকে। আর আমাকে জানতে হবে, নিজেকে জানতে হবে, অপরকে জানতে হবে। ঠিক, নিজেকে চিনুন, নিজেকে জানুন। সুস্মিতা, আপনার যদি কোনো মেসেজ থাকে। দিশা শক্তি নিউজকে আন্তরিক ধন্যবাদ জানাই, এমন একটি জমজমাট পুজোর আড্ডায় এভাবে সামিল করেছে। শুধু প্রাক পুজোর এই আড্ডা হলেই চলবে না, আমাদের আড্ডাটা কিন্তু সারা বছর ধরে চলতে হবে, কারণ মানসিক সুস্থতার ভীষণ দরকার আছে। শরীর তো অবশ্যই। আর সবাইকে বলবো যে আপনারা পুজোতে খুব আনন্দ করুন, একদম হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে একে অপরকে সম্মান দিন, একে অপরকে ভালোবাসুন। দেখবেন তার প্রতিদানে কিন্তু সম্মানটাও পাবেন, ভালোবাসাটাও পাবেন। আর সবাই সুস্থ থাকুন এই কামনা করি, কেননা ঘর থেকেই কিন্তু সংস্কারের প্রয়োজন হয়, তবেই কিন্তু সেই সংস্কারটা অনেক বড় হয়ে যায়। আর সুস্থ সংস্কৃতির মধ্যে সবাই চলুন, নিশ্চয়ই ভালো থাকবেন মনের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে। আসুন আমাদের চারিদিকটাকে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলি, আমরা সুন্দরভাবে গড়ে তুলি। একটাই শপথ নিতে হবে যে ওই যে সুস্মিতা যে কথা বললেন তার কথার সূত্র ধরেই বলতে হবে যে আমাদের চারপাশটাকে খুব ভালো রাখতে হবে। যে আমার শত্রু তাকে আমি কটু কথা না বলে তাকেও চলুন একসাথে পথ চলার অঙ্গীকারে যদি সামিল হতে পারি। আর একান্ত যদি সে না এলো তাহলে ওই একলাই চলতে হবে, কবিগুরুর কথায়। আপনাদের সবাই একলা চলো রে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখবো আগামী 10th অক্টোবর, 10ই অক্টোবর দিশা শক্তি নিউজ 1, 2, 3, 4 পেরিয়ে 5 বছরে পা রাখতে চলেছে। 5 বছর আমরা কমপ্লিট করছি। নতুন আশা, নতুন দিশা নিয়ে আমরা আমাদের সফর শুরু করেছিলাম 2020 সালে। 2025-এ আমরা এই 5 বছর করছি। যারা সেদিনকে ছিলেন তারা এই দিন আছেন, হয়তো কেউ ছিলেন কেউ নেই, কিন্তু নতুন সঙ্গী নিয়ে আবার নতুন ভাবে কাজ শুরু করেছি। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদের পুজো খুব ভালোভাবে কাটতে থাকুক। আপনাদের পুজো সম্পর্কে কোনো যদি মতামত থাকে আপনারা আমাদের ইনবক্সে কিংবা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুভ শারদিয়া, সবার খুব পুজো আনন্দে কাটুক। নমস্কার।